এই যে সরকারি আধিকারিক কর্মী তারা যে দাস, তাদের দাসানুদাস থাকতে হবে, না থাকলে যে তার গত্যন্তর নেই। অখিলগিরি এই সত্যটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো অখিলগিরি যখন বলেছিল রাষ্ট্রপতিকে অসম্মান করেছিল, তাকে তো বের করে দেওয়া দরকার ছিল না, রেখে দেওয়া হয়েছিল। এখনই কি বের করা হবে? হবে না, রেখে দেওয়া হবে। অখিলগিরি একটু অশিক্ষিত লোক, একটু উদগ্রভাবে বলেছেন, বাকিরা শিল্পিতভাবে বলেন, ওইভাবে বলেন না, গাল দেন না। আমার বাড়িতে যে মেয়েটি, কাজের মেয়েটি যে আসে পরিচালিকা, তার মন্ত্রী হবার পুরো দক্ষতা আছে যারা মন্ত্রী হয়ে নবান্নে বসে আছে তার চেয়েও, এটা বিশ্বাস করি আমি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অখিলগিরির বাধার মুখে পড়লেন বন দপ্তরের এক মহিলা আধিকারিক। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা একটা বিচ্ছিন্ন একটা ঘটনা, কিন্তু আমি এই ব্যাপারটাকে অনেক মৌলিকভাবে দেখতে চাই। আমাদের সমাজে যে পচন ঘটেছে, রাজনৈতিক সামাজিক পচন, তার আঙ্গিকে আমি এটা দিয়ে বলতে গেলে প্রথমে আমার ছাত্র জীবনের কথা মনে পড়ে। আমি সেখান থেকে শুরু করি। পচনটা কিভাবে হয়? ক্ষমতা যার যার, পচন সবার। বিশেষ করে ক্ষমতাশালীর পচন থাকবে না, ক্ষমতাশালী হয় কি করে সে? আমি যখন কলেজে পড়ি, আমার মনে পড়ে পরিষ্কার যে কলেজে পড়তাম, সেখানে বিরোধী ছাত্র সংগঠন, মানে শাসক নয়, যারা বিরোধী দলের ছাত্র সংগঠন, তারা ছিল শক্তিশালী, তারা ছিল জেনারেল সেক্রেটারি, তারা কলেজটা চালাতো। আর শাসক দলের ছাত্র সংগঠন সেখানে একেবারে দুর্বল। তো আমার মনে পড়ে, শাসক দলের ছাত্র সংগঠন দুর্বল সত্ত্বেও যেহেতু তারা এই পশ্চিমবঙ্গের তখ্তে আছে, ক্ষমতায় আছে, তারা মস্তানি করতো। আমার মনে পড়ে তারাই ধরে মেরেছিল ওই যারা সংখ্যাগুরু, যারা শাসনের ক্ষমতায় আছে, বিরোধী দলের ছাত্র সংগঠনের ছাত্রদেরকে। আমার মনে পড়ে পরিষ্কার। পুলিশ এলো, পুলিশ এসে আমার সামনে ওই বিরোধী যে রাজ্যের যে শাসক দল, যারা ওখানে খুব দুর্বল, যারাই মেরেছে, তাদের ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, এই কাকে কাকে অ্যারেস্ট করতে হবে বল, কাকে কাকে অ্যারেস্ট করতে হবে তোমরা বলো, তাকে অ্যারেস্ট করবো। সে করছে কি, যারা মার খেয়েছে তাদের দিকে আঙুল তুলে বলছে, যাদের উপর অত্যাচার চালিয়েছে, যে ওদেরকে অ্যারেস্ট করো। তাহলে যারা মার খেলো তারা ওখানে ছাত্রদের সমর্থন নিয়ে ইউনিয়নে আছে, তাদের নেতাদেরকে মেরেছে এই দুর্বলরা, কিন্তু তারা রাজ্যে সবল। তাদেরকে পুলিশ ধরে 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 অ্যারেস্ট করে গাড়িতে তুলল। যারা মার খেলো তারা গাড়িতে উঠলো, যারা মারলো তারা বহাল তবিয়তে, তারা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে জেলে ঢুকিয়ে দিল, মানে তুলে নিয়ে গেল। আমার মনে পড়ে ওটা বাম আমল ছিল। আমি না তখন স্বপ্ন দেখতাম যে একটা দিন আসবে, এই অপশাসন বন্ধ হবে, এই অন্যায় দূরীভূত হবে। 34 বছরের বাম সরকার তখন ছিল। আমার তখন বারে বারে মনে হতো, এই ছাত্র সংগঠন বড় বড় কথা বলছে, এরা একদিন ধূলিসাৎ হয়ে যাবে। এই শিক্ষক সংগঠন, বামেদের শিক্ষক সংগঠন, নাম আর বললাম না, ধূলিসাৎ হয়ে যাবে। কেন? আতঙ্ক আছে, ভয় আছে, ভালোবাসা নেই, স্বতঃস্ফূর্ততা নেই, প্রেম নেই। একদিন এরা ধূলিসাৎ হয়ে নতুন কেউ তৈরি হবে। স্বপ্ন দেখেছিলাম, সত্যি তো 34 বছর পর এই মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন একটা সরকার এলো। ওরা ধূলিসাৎ হয়ে গেল, ওরা আর এখন রক্তাল প্রতায়, ওরা নিঃশেষিত। আমি যে স্বপ্ন দেখেছিলাম সফল হয়েছে, কিন্তু আরেকটি স্বপ্ন দেখেছিলাম, হয়তো এই অপকৃষ্টি, অপসংস্কৃতি, এই ঔদ্ধত্য, এই আত্মম্ভরিতা, এই মস্তানির অবসান ঘটবে না। সেই স্বপ্ন সফল হয়নি, সেই স্বপ্ন পূরণ হয়নি। যে তখনকার পরিবেশ দেখেছিলাম, এখন আরও ভয়ঙ্কর, আরও মস্তানি, আরও গুন্ডামি, আরও অ্যাডিশনাল। শেষ নেই এই পচনের, মনে হয় শেষ নেই। আমরা উদ্বিগ্ন। আজকে অখিলগিরিকে যেটা দেখছি, সেই পচনের অনিবার্য অঙ্গ। এই রাজ্যের পুলিশদের মধ্যে সবাই কি অসৎ? সব পুলিশ অফিসার না, একেবারে না। তারা সৎ থাকতে পারে না। তারা সবাই শাসক দলের ভিত্ত হতেও চায় না, হতে হবে, অসৎ হতে হবে। নেতাদের ফোন যাবে, ওকে ছেড়ে দাও আর ওকে লকআপে ঢোকাও। একদিন শুনবে না, দুদিন শুনবে না, তৃতীয় দিনের মাথায় তার জঙ্গল মহলে পোস্টিং হবে। শিরোধার্য, অনিবার্য। আমি শিক্ষাঙ্গনে জানি, আমি নিজে একটা প্রতিষ্ঠানের প্রধান। পশ্চিমবঙ্গে সেই শিক্ষক, সে কলেজ হোক আর স্কুল হোক, সরকারি স্কুল বলছি, সরকার অনুমোদিত এডেড স্পন্সার্ড স্কুল কলেজ বলছি,
যারা যারা ন্যায় পথে চলে, স্বচ্ছ, মাথা উঁচু করে চলে, তাদের ট্রান্সফার হয়ে যায়। যারা অস্বচ্ছ, অসৎ, দিনের পর দিন কামাই করে, ক্লাস করে না, শুধু ইউনিয়ন করে, মস্তানি করে, তারা বহাল তবিয়তে থাকে আর তারা পদ পায়। সবচেয়ে দুশ্চিন্তার এইটা, যোগ্য ব্যক্তিদের উদ্বর্তন আর অযোগ্যদের অধঃপতন না, অযোগ্যদের উদ্বর্তন আর যোগ্যদের অধঃপতন। সামাজিক পচনটা বোঝার চেষ্টা করুন। ঠিক তারই অংশ হচ্ছে এই লোকটি। কি নাম লোকটার? অখিলগিরি। ও খুব সুন্দর দেখতে, কিন্তু ব্যাপক দেখতে। আমার অখিলগিরির মতো, অমিতাভ বচ্চন তো অখিলগিরির মতো সুন্দর নয়, শাহরুখ খান তো নয়, দেবও নয়। অখিলগিরি কি দেখতে, এত সুন্দর দেখতে মন্ত্রী আমি ভারতবর্ষে কোনোদিন দেখিনি। তিনি এতটাই সুন্দর, তিনি বাকিদের অসুন্দর দেখতে পান। রাষ্ট্রপতির যোগ্যতা দেখার দরকার নেই, রাষ্ট্রপতির পদের মাহাত্ম্য দেখার দরকার নেই, তার রূপ দেখা দরকার। সে কোন জাতি, আদিবাসী কি, ওইটা দরকার ছিল। রাষ্ট্রপতিকে ছাড়েনি। রাষ্ট্রপতির ব্যর্থতা এখন কি ছিল? রূপ। কেন কালো, কেন কালো? এরকম অপরাধ। চামড়া নিয়ে কথা বলা, বর্ণ প্রথা। একজন মন্ত্রী মহাত্মা গান্ধী যার জন্য লড়াই করত, সেই ছোঁয়াছুঁয়ি বর্ণভেদ প্রথা দূর হোক, তিনি বর্ণভেদ প্রথা আনছেন। কাকে বর্ণভেদের বলি করছেন? ভারতের রাষ্ট্রপতিকে। তিনি কেন আদিবাসী হবেন? জাত তুলে কথা হচ্ছে, ভাবা যায়? তিনি রাজ্যপালকে অসম্মান করছেন, বাংলার রাজ্যপালকে। মুখ্যমন্ত্রীকে অসম্মান করতে ডাইরেক্ট পারবেন না। তবে এই যে সরকারি আধিকারিক কর্মী, তারা যে দাসানুদাস, তাদের দাসানুদাস থাকতে হবে, না থাকলে যে তার গত্যন্তর নেই। অখিলগিরি এই সত্যটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। তার জন্য অখিলগিরিকে সবাইকে গালাগাল দিচ্ছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমন মাননীয় একটা সত্য কথা বলেছেন, প্রচুর লোক গালাগাল দিয়েছে, কিন্তু মাননীয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। কি যে মুসলমান সমাজ এত ভোট দেয়, এরা যে দুধেল গাই, আসলে মুসলমান সমাজকে দুধেল গাই মনে করা হয়, এটা মাননীয় বলে দিয়েছেন মাত্র। এই সত্যটা আমি বিশ্বাস করি, মাননীয় সঠিক বলেছেন। অখিলগিরি যেটা করেছেন, করে দেখিয়ে দিয়েছেন, একটু মোটা দাগের কাজ করেছেন, কিন্তু ওটাই তো সত্য। যারা বলছে অখিলগিরি অন্যায় করেছে, পাপ করেছে, না, অখিলগিরি যেটা পলিসি, ক্ষমতাশালীর যেটা পলিসি, সেটাই করেছে। হ্যাঁ, একটু উদগ্রভাবে করেছে, একটু শিল্পিতভাবে করা দরকার ছিল। যেমন একটা সময় রিগিং হতো, সমর্থন করছি আমি, যেমন রিগিং, আরে এইটাই তো বাস্তব। উনি বাস্তবটা করেছেন। যেমন মমতা ব্যানার্জি দুধের গাই বলেছে, লোক চিচি করছে, আমি বলছি ঠিক বলেছে, কারণ ওটা তো সত্য। আরে সত্যটাই তো সত্য হয়, নাকি মিথ্যা হয়? শাসকের ক্ষমতায় যারা থাকবে, আমি যে সেই ছাত্র সংগঠনের কথা বললাম, সেই পুলিশের কথা বললাম, আমি যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশগুলো দাসানুদাস বলছি না, শাসকের গোলাম ক্যাডার বলছে তো লোকে। কেন তারা গোলাম ক্যাডার, এটা বুঝতে হবে তো। সবাই কি অসৎ? সবাই কি খারাপ হতে পারে? তবুও তাকে খারাপ হতে হবে। এই যে পলিসি, এই যে সামাজিক চালচিত্র, এই যে রাজনৈতিক চালচিত্র, এই যে পচনের উপাখ্যান, এটাই তো সংকট, এটাই তো মৌলিক সমস্যা। আচ্ছা বলুন তো, অখিলগিরি যখন বলেছিল রাষ্ট্রপতিকে অসম্মান করেছিল, তাকে তো বের করে দেওয়া দরকার ছিল না, রেখে দেওয়া হয়েছিল। এখনই কি বের করা হবে? হবে না, রেখে দেওয়া হবে। অথচ মাননীয় ক্ষমা চাইছেন, উনি ক্ষমা চাইছেন না। মাননীয়কে কিন্তু ছোটোখাটো কারণে ক্ষমা চাইতে দেখিনি। মাননীয় যেটা বলেন ওটাই সত্য। যেমন মাননীয় কি কখনো ক্ষমা চাইবেন? নজরুল মহাভারত লিখেছিলেন, বলার পর চাননি তিনি, কারণ ওটাই সত্য। মাননীয় বলেছেন। মাননীয় কি কখনই ক্ষমা চাইবেন যে তিনি বলেছেন সারে জাহাঁ সে আচ্ছা নজরুল ইসলামের লেখা, হ্যাঁ ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং, বলেছেন কি? বলেননি। মাননীয় যে ওই যাকে মাওবাদী বলেছিলেন শিলাদিত্য, সেটা যে ভুল বলেছিলেন, তার জন্য তিনি কি করে দুঃখ প্রকাশ করেছেন? মাননীয় নিজে ক্ষমা চাইছেন, কিন্তু তাও তার এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছেন না। আমি এটাই বলছি। তাহলে অখিলগিরি এতটাই ভয়ঙ্কর বলেছে যে মাননীয়কে ক্ষমা চাইতে হয়েছে। অখিলগিরি কিন্তু ক্ষমা চাইননি। আপনাকে বুঝতে হবে, অখিলগিরি যেটা করেছে ওটাই স্বাভাবিক। আমি নিজে তার ভুক্তভোগী, আমি কাজী মাসুম আক্তার বলছি। আমি নিজে তার প্রতিরোধ করেছি, লড়াই করেছি। আপনি বলছেন অধিগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান বাগবাজারে দেখাবো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জানলা দখল করে রেখেছে, কসাইখানা, ল্যাবরেটরি খোলা যাচ্ছে না। ল্যাবরেটরি খুলতে গেলে জানলাটা খুলতে হবে। লাইব্রেরি খোলা যাচ্ছে না, জানলাতে কসাইখানা তৈরি হয়েছে।
দেয়ালের উপরে জাস্ট দেয়ালের উপরে ক্লাব তৈরি হয়েছে, অজানা ক্লাব। স্কুলের গেটের ডান দিকে বাদ দিকে আলু পেঁয়াজের দোকান, পুরো জাম, অধিগ্রহণ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান উঠে যাবে, উঠে গেলে ওই বিল্ডিংটা ভেঙে দিয়ে ওটাকে কোনোভাবে নিলাম করা হবে। 94 বছর স্কুল উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মেয়র থেকে আরম্ভ করে লোকাল এমপি, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর, লোকাল থানা থেকে আরম্ভ করে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সর্বশিক্ষা মিশন, ডিআই, সকলকে চিঠি করেছি। আমি করেছি, আমি কাজী মাসুম আক্তার করেছি। উত্তর কি না, ওরা অনেক দিন ধরে দখল করে আছে, ওরা থাকবে। মোটামুটি তাই হতে চলেছে। গতকালকে পুলিশকে ডেকেছিলাম, পুলিশ এসে স্কুলের ভেতরে ঢুকে লোক মদ খাচ্ছে, ধরে পড়েছে, তাকে তুলে নিয়ে গেছে। এবার নেতা মন্ত্রীরা মাথায় যাবে তাকে ছাড়াতে। দিস ইজ কাজী মাসুম আক্তার। লড়তে জানে কেউ কেউ, লড়াই করতে জানে। বাঙালি মানেই মেরুদণ্ডহীন এটা নয়, কিছু কিছু বাঙালির মেরুদণ্ড আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। সকাল বিকেল সন্ধ্যায় তারা ষড়যন্ত্রের শিকার হয়। এই যুগে যদি নেতাজি সুভাষচন্দ্র বাঁচত, তাকে সকাল বিকেল সন্ধ্যায় 3টে দফাতে তার বিরুদ্ধে ডায়েরি হতো থানায়, ষড়যন্ত্রের শিকার হতেন। এ সময় যদি স্বামী বিবেকানন্দ থাকতো, তার চরিত্র নিয়ে, তার কথাবার্তা নিয়ে প্রতিদিন খিল্লি করা হতো। বেঁচে গেছে স্বামী বিবেকানন্দ, বেঁচে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে তখনও তোজোর কুত্তা বলা হতো, তখনও ছাড়েনি, এখন তো ছাড়তই না। ফলে এখন যারা কাজ করছে সততার সাথে, তারা মনে করি ঋষি, তারা মহাপুরুষ, তারা এক একজন। কি কঠিন পরিস্থিতি তারা কাজ করছে। ঠিক তেমনই আমি কুর্নিশ জানাচ্ছি এই আধিকারিককে, যিনি বন দপ্তরের জায়গার উপরে অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন। এটা তার কাজ, তার ডিউটি, তিনি সেটা করবেন। আর অখিলগিরি তার কাজটা করেছে, এটাই তো নর্মাল। অখিলগিরি একটু অশিক্ষিত লোক, একটু উদগ্রভাবে বলেছেন, বাকিরা শিল্পিতভাবে বলেন, ওইভাবে বলেন না, গাল দেন না হয়তো, কিন্তু এমন ভয়ে দেখে তাকে পোস্টিং করে দেবে, কিছু বলবে না, চুপচাপ তাকে ট্রান্সফার করে দেবে, সেটা নিউজ হবে। সেটা কি নিউজ হতো? আজকে এটা নিউজ হয়েছে। অখিল শুধু সুন্দর দেখতেন নয়, তার জ্ঞানও বিরাট সুন্দর, বিশাল জ্ঞানের অধিকারী তিনি। অত বড় পণ্ডিত, বিজ্ঞানী, এত সমাজসেবী নেই। সেটা কি গরিব লোকের পাশে না? আচ্ছা, যে গরিব লোকদের ওই দোকানপাটটা তার বাড়ির সামনে করে দিতে পারে তো, ওই যে দোকান, ওটা তো অখিলগিরি বাড়িটা নিশ্চয়ই ভালো জায়গায়। কি বলবেন? অখিলগিরি তো দরকার, ওখানে তো ভোট আছে, ওখানে শুভেন্দুর সাথে লড়াই করতে গেলে অখিলগিরিকে লাগবে। তো এই শুভেন্দু অধিকারীকে দেখলে একটু অখিলগিরি ঘাবড়ে যায়, এই একটাই প্রবলেম, বাকিটা সব ঠিক আছে। মহিলা কি সম্মান আছে? মহিলা দেখাচ্ছে, কামদুনির মহিলাদের তো গণহারে রেপ করেছিল, বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিল, তাকে গুলি করে স্টেশনে মেরে দিয়েছে। এবং সেই মারাতে অভিযুক্ত নাকি জ্যোতিপ্রিয় মল্লিক, এটা অভিযোগ, ওদের পরিবারের অভিযোগ। সেই জ্যোতিপ্রিয় মল্লিক বলতো বিয়েতে ওই রেশন টেশন করছিল, বাকিবুলকে সঙ্গে নিয়ে, উলবুলগুলকে সঙ্গে নিয়ে। এখন একটু জেলে গেছে, কদিন পরে ছাড়া পড়বে, মাননীয়া ঠিকঠাক ম্যানেজ ট্যানেজ করে দিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে, যেমন অনুব্রত কিছুদিন পর ছাড়া পেয়ে যাবে, তারপর পার্থ ছাড়া পেয়ে ভোটে দাঁড়িয়ে জিতে যাবে। বাঙালিদের কথা বলবেন না আমাকে, এসব কম বলুন, আমি উত্তেজিত হচ্ছি আর কি। এবার যে যে কথাগুলো উনি বলেছেন, ভালো বলেছেন। আমাকেও যেরকম বলার চেষ্টা হয়েছিল, আমাকে তো বারবার হয়েছে, আমি একবার লড়িনি, এরকম অজস্রবার লড়েছি। আমি রক্তাক্ত হয়েছি এটা করতে গিয়ে। পাশে দাঁড়িয়েছে বঙ্গবাসী, পাশে দাঁড়িয়েছে, উত্তর দিন। একটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত হবে, এটা তো স্বাভাবিক প্রার্থনায়। সেটা গাওয়াতে গিয়ে রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৃত্যুমুখে পড়ছে, সন্তান বিরুদ্ধে খবর কাজে আর্টিকেল লিখেছে বলে। ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু ইডিওলজি অফ ইসলাম বাচ্চাদের শেখাচ্ছে বলে, তার জন্য তাকে মৃত্যুমুখে পড়েছে। বাংলার লোক চুপ করে বসে আছে, আমি বাবা চুপচাপ, মোল্লা ভোট চলে যাবে, আমি বাবা চুপচাপ। এই তো বাংলার জাতি, এই তো বাঙালি জাতি। যে লোক স্কুলকে বাঁচাচ্ছে তাকে স্কুল থেকে ট্রান্সফার করে দিচ্ছে, আর যে লোক ধ্বংস করে দেবে, ছাত্রকে 1 বছর হাফ করে দিচ্ছে, তাদেরকে রেখে দে। স্কুলটা উঠে গেলে বাবা স্কুলের বিল্ডিংটা বিক্রি করে পয়সা আসবে, স্কুল বাঁচাচ্ছি, কি অপরাধ রে ভাই? অখিলগিরি যেটা করেছে ঠিক করেছে, ওটাই বাংলার চিত্র যেটা করেছে। ও যতই কুণাল ঘোষ বলুক, অখিলগিরি ভালো ভালো কথা বলেছে। বদমাইশ জানোয়ার কোথাকার, এমন রেঞ্জ অফিসার আগে দেখিনি। হ্যাঁ, এমন রেঞ্জ অফিসার, এমন ব্যক্তিত্ব সম্পন্ন অফিসার কম থাকে। আমি ওই আধিকারিককে কুর্নিশ জানাচ্ছি। হ্যাঁ, কাজী মাসুম আক্তাররা বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণে আমরা করে বলছি। টিভি চ্যানেলে অনেকে না, চ্যানেলে গিয়ে দেখি পাকা পাকা কথা বলে, আমি তাদেরকেও দুষ্কৃতি হিসাবে জানি, তাদেরকেও দুর্বৃত্ত হিসাবে জানি। টিভি চ্যানেলে বসে থাকে, টকশো করে, আমি এটাও দেখেছি। তারা দুর্বৃত্তায়ন করছে, পাপ করছে, আর টিভি চ্যানেলকে বকবক করছে।
আমার লজ্জা লাগে জানেন তো, আমাকে তাদের সাথে মাঝে মাঝে বসতেও হয়। আবার তারা আমার খুব শত্রু জানেন তো, যত অসৎ লোক তেল জল মিশলা জানেন তো। আমাদের সমাজে ওই দুর্বৃত্ত মার্কা লোকজন ভরে গেছে, তারা সংখ্যাগুরু। যদি বলে সবাই সমাজের সংখ্যাগুরু কারা, সংখ্যালঘু কারা? সংখ্যাগুরু হচ্ছে অসৎ ধান্দাবাজ মেরুদণ্ডহীন অযোগ্য অপদার্থ ধান্দাবাজ লোকের দল, এরা হচ্ছে সংখ্যাগুরু। সংখ্যালঘু কারা? সৎ, মাথা উঁচু করা, মেরুদণ্ড সম্পন্ন, প্রকৃত আদর্শ ভারতীয় নাগরিক, এরা হচ্ছে সংখ্যালঘু। ভারতবর্ষের সংখ্যাগুরু আর সংখ্যালঘুর ডেফিনেশনটা এমনটাই হওয়া উচিত। উনি আরো বলেছেন, মাথা নিচু করে কথা বলবি, আপনি আমাদের কর্মচারী। আপনি বলেছে তাই সৌভাগ্য, তুই বলেনি ভাগ্যবান, তুই বলেনি। এটা আধিকারিকের বাবার কোনো বা দাদুর হয়তো কোনো পুণ্যি ছিল হয়তো, তাই তুই বলেনি। কর্মচারী, চাকর বাকর, ও কত ভালো দেখতে, ওর সাথে মুখ লাগাচ্ছে, দেবো না টাইট করে, কি হয় দেখবেন বলেছেন। কি হয় দেখুন, আমি 24 ফুট জায়গা রাখছি, এর মধ্যে যদি আপনি ঢোকেন তাহলে বেরোতে পারবেন না। अंदर में आएगा बाहर बाहर नहीं जाना देगा। লক্ষণ রেখে কেটে দিয়েছেন উনি। কত বড় মাতব্বর, কি দেখতে, যেমন ঠাকুর তার তেমন পুজো। তুমি ঘুষ করো আধিকারিক, পদোন্নয়ন করো আধিকারিক, তোমাকে গুরুত্ব দেবো, তোমার পদোন্নতি ঘটাবো। আর তুমি কথা শুনবে না, তুমি ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে, তুমি বন দপ্তরের আইনকে মানবে, এত বড় তোর ক্ষমতা, তোমার পুজো অন্যরকম ঠ্যাং ভেঙে দেবো একদম পুরো। কি বলেছে, এমন ড্যাং দিয়ে মারবো, মানে ড্যাং মানে বুঝি না, ওনার বিশেষ কোনো ড্যাং হয়তো আছে যে তখন বুঝতে পারবেন। তাহলে আমরা কিছু লাঠি সোটা দিয়ে মারার কথা বলি, উনি বলছেন ড্যাং দিয়ে মারবো। এখন একটা গবেষণা হতে পারে যে অখিলগিরি ড্যাং বলতে কী বলতে চাইছে, ড্যাংটা কী জিনিস। অখিলগিরি বাবু, আপনার দপ্তরে আপনার বডিতে কোনো ড্যাং আছে নাকি? মানে অস্ত্রশস্ত্র দিয়ে মারে, ড্যাং নামে নতুন কোনো অস্ত্র কি ভারতবর্ষে এসেছেন নাকি উনি তৈরি করেছেন? ড্যাং নামক কোনো একটা অস্ত্র, সেটা দিয়ে ওই আধিকারিককে মারবে, মহিলাকে মারবে। আপনি একজন আধিকারিকের স্বাধিকার, তার মুক্ত মনে কাজ করার অধিকার, তার মান সম্মান মর্যাদা আপনি দেখুন। আমি প্রধান শিক্ষকদের দেখি সরকারি দপ্তরে গিয়ে রাস্তার কুকুর যেমন দাঁড়িয়ে থাকে না, ওরকম দাঁড়িয়ে থাকে, কোনো মর্যাদা নেই। আমি ব্যতিক্রম লোক, আমি তেল মেরে না, ঢাঁট নিয়ে কথা বলি, ঢাঁট নিয়ে। আমি একবার বোর্ডের প্রেসিডেন্টকে লিখেছিলাম যে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার উত্তর দিন, এই মর্মে লিখেছিলাম, আমি লিখেছিলাম। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি বারে বারে, মাথা নত করিনি। আপনার টিভিতে মনে হয় এই যে বলি, মনে হয় কি মাথা নত করে কথা বলছি? আপনি বলছেন টিভিতে বকি নাকি? এই মুহূর্তে অন্তত গোটা 50 অবৈধ অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই চালাচ্ছি, এমনকি কোর্টেও গেছি নিজের পকেটের পয়সায়। কি হেল্প করতে আসে না, হেল্প করতে আসে না। ওই তিলজলা অঞ্চলে যে জমি বুঝিয়ে অবৈধ নির্মাণ কার্য করছিল তিলজলা অঞ্চলে, আমি 1.5 বছর আটকে দিয়েছিলাম। সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দল ছিল, কেউ কিচ্ছু করেনি। আমি 1.5 বছর আটকে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী মেয়রকে চিঠি লিখে। আমি ঘরে বেঁচে দেওয়ার পর ওই জলাভূমিগুলো বুঝিয়ে অবৈধ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে। কেউ ভাঙতে যাবে, যে ভাঙতে ভাঙুক। টোটাল অবৈধ ওয়াটারল্যান্ড, লোল্যান্ড, জলাভূমি, পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি একলা লড়ছিলাম, একলা অহংকার করছি না, ওটা করে বলছি। এটা করে বলছি কেন, বাংলার মানুষদেরকে একটু সাহস জোগানোর জন্য। যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলাও চলা যায়। এটা রবীন্দ্রনাথ তো কবিতায় বলেছে, আমরা বাস্তবে ওটা বাস্তবায়িত করার চেষ্টা করি। পাশে লোক নেই, চোরের সঙ্গে লোক দেবে, কোথাও মাল্লু পাওয়া যাবে, টাকা পয়সা কে এনে দেবে, কাকে কতটা তিল মারলে আমার কতটা শ্রীবৃদ্ধি হবে, এটাই তো আমাদের কাছে এখন লক্ষ্য মোক্ষ। এইটারই তো ফল এইটা। আমি পরিষ্কার করে বলি মাননীয়া, আপনি দুধেল গাইটা সঠিক বলেছিলেন। আর আপনার এই মন্ত্রী অত্যন্ত সুন্দর দেখতে মন্ত্রী, তিনি যেটা বলেছেন ওটাও সঠিক, ওটাই তো আসল কথা। উনি আসল কথাটা বলেছেন। হ্যাঁ, একটু মোটা দাগের হয়েছে, এটা বিজ্ঞানসম্মতভাবে লোকে বলেন, উনি বিজ্ঞানসম্মতভাবে বলতে পারেননি। আধিকারিক বলছে যে আমার এটা ডিউটি, বন দপ্তরের জায়গা দখল করে নেবে কেউ, সেটাকে রক্ষা করে আমার ডিউটি। আমি ডিউটি পালন করতে গেলে মার খেয়ে মরে যাব। কে বলছে? নেতা বলছে, মাথা বলছে, মন্ত্রী বলছে। আর বনমন্ত্রী তিনি কাঁদছেন, ডিপার্টমেন্টে তো বনমন্ত্রী ভালো মন্দ বলবেন যে এটা উচিত কি অনুচিত। তিনি বাবা হাঁসদানা কি নাম, তিনি মানে মন্ত্রীদের নামটা মনে রাখতে ইচ্ছা হয় না, ওগুলোকে কিছু। আমি তো বলি যে পশ্চিমবঙ্গের মন্ত্রী সৃষ্টি হয় কীভাবে, যোগ্যতায় না, মাননীয় থুতু থেকে সৃষ্টি হয়। মাননীয় থু ফেলে দেবে, একটা মন্ত্রী তৈরি যাবে, আবার থুটে খিটে নেবেন, মন্ত্রিত্ব চলে যাবে। মন্ত্রী হচ্ছে
আমি মন্ত্রীকে কোনো গুরুত্ব দিই না, কিছু দিই না। হ্যাঁ, আমি কাউকে অশ্রদ্ধা করছি না, আমি আপনাকে মন্ত্রী বলে মনে করতে পারি। আমার বাড়িতে যে মেয়েটি যে আসে পরিচালিকা, তাকে শ্রদ্ধা করি আমি। আমি মনে করি তার মন্ত্রী হবার পুরো দক্ষতা আছে। বাড়ির আমার পরিচালিকা যে, তার মন্ত্রী হবার পুরো দক্ষতা আছে, যারা মন্ত্রী হয়ে নবান্নে বসে আছে তার চেয়েও, এটা বিশ্বাস করি আমি। ফলে মন্ত্রীদের লেভেলটা আমার কাছে এই। ফলে ওই কে মন্ত্রী ওই সব লোক কি মন্ত্রী হয়, মানে এক ডিপার্টমেন্টের মন্ত্রী বসে আঙুল চুষছে আর একজন এমএলএ সে ওখানে গিয়ে সরকারি আধিকারিককে মেরে তাড়াচ্ছে। লজ্জা লাগে না? আমি পরিষ্কার করে বলি মাননীয়াকে, আপনি কি অখিল গিরিকে কালকে সকালবেলা মন্ত্রিত্ব থেকে সরাতে পারবেন? পারবেন না? না পারবেন? ও মাননীয় পারতে পারে, ওই থুতুটা গিলে নেওয়া আর কি। উনি থুতু ফেলেছেন, অখিলগিরি পয়দা হয়েছেন, থুতুটা গিলে নেবেন, অখিলগিরির মন্ত্রিত্ব যাবে। উনি তখন রূপচর্চা করবেন, দেখতে তো খুব সুন্দর। উনি টালিগঞ্জ আসা যায় কিনা নায়িকাদের সাথে কথা বলবে, কী করে টালিগঞ্জে উনি চান্স পেতে পারেন, অভিনয়টা করবেন, মানে মারদাঙ্গ অভিনয়, ওই ভিলেন টিলেন না, একদম হয়ে যাবে। আমাদের সেই যারা সব বিখ্যাত আছে না, যারা খুন করে রেপ করে সব আছে না, মস্তান, এই কাজগুলো উনি কিন্তু খুব ভালো পারবেন। মানে কথাবার্তা থ্রোয়িংয়ে মনে হচ্ছে আমি ওনাকে যদি টালিগঞ্জ নিই, উনি হিন্দিটা একটু কম জানেন, মাননীয় মনে হচ্ছে একটু বেশি জানেন, তো কম জানেন, তাহলে আমি এতে পাঠিয়ে দিতাম, মুম্বাইয়ে পাঠিয়ে দিতাম, মানে বলিউডে পাঠিয়ে দিতাম। তো এখন টলিউডে থাক, তো ওনার মন্ত্রিত্ব কে নিয়ে ওনাকে টালিগঞ্জে পাঠিয়ে দিন, একটু স্বরূপ বিশ্বাসকে বলে দিন, কারণ ওখানে তো যোগ্য লোকের অধঃপতন ঘটে আর অযোগ্য লোকের উদ্বর্তন ঘটে। তো স্বরূপ বিশ্বাস তো মোটামুটি টালিগঞ্জের ফেডারেশনটা দেখে, ওনার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে ওনাকে ভিলেনের রোলে টালিগঞ্জে পাঠিয়ে দিন, খুব ভালো সিনেমা চলবে। কিন্তু ওইভাবে তেড়ে গিয়ে ডাং ভেঙে দেবে নাকি ডাং করে দেবে কিছু বলছে না, ওই টুং টাং ডাং, তাহলেও তো ওনার রুজি রুটিটা হয়ে যেতে পারে। ধন্যবাদ।